আসসালামু আলাইকুম। সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সমাজবিজ্ঞান ক্লাসে স্বাগতম। আমি সুলতানা জোহরা, প্রভাষক, সমাজবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হলো সমাজ ও সম্প্রদায়। কোর্স নেম খেয়াল করো, সোসাইটিজ অ্যান্ড কমিউনিটিজ, অর্থাৎ সমাজ ও সম্প্রদায়। এই কোর্সটি সাধারণত আমরা কেন পড়ি? এই কোর্সটি সাধারণত পড়ি পৃথিবীতে বিভিন্ন উন্নত এবং অনুন্নত এবং উন্নয়নকামী দেশ রয়েছে যাদের উত্থান পতনের ইতিহাস ভিন্ন। মূলত এই দেশগুলোর উত্থান পতনের ইতিহাস জানার জন্য আমরা এই কোর্সটি পড়ে থাকি। এছাড়াও বিভিন্ন দেশের সমাজ কাঠামো বা উন্নত অনুন্নত বা উন্নয়নকামী দেশসমূহের গতি প্রকৃতি বা সমাজ কাঠামোর গতি প্রকৃতি মধ্যে পার্থক্য এবং ধরন জানার জন্য আমরা এই কোর্সটি পড়ে থাকি। আজকে আমরা এই অধ্যায় পড়ব যে বিষয়গুলো সেগুলো দেখি। আমাদের আজকের অধ্যায় চ্যাপ্টার 4 বা অধ্যায় 4, কোর্স রিলেটেড টপিকস বা কোর্সের আলোচ্য বিষয়সমূহ খেয়াল করি সবাই। ফার্স্ট অফ অল, ডিসকাশন অ্যাবাউট দ্য ইন্ট্রোডিউসিং অফ জাপান ইন ব্রিফলি, অর্থাৎ সংক্ষেপে জাপানের পরিচিতি তুলে ধরব। নেক্সট, discussion the socio-economic condition of pre-Meiji era or Tokugawa era and socio-economic development of Japan after Meiji restoration, অর্থাৎ মেজি উত্থান পূর্ববর্তী এবং মেজি উত্থান পরবর্তী সমাজের সমাজ কাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা বা সমাজ কাঠামোর মধ্যে আলোচনা। নেক্সট, ডিসকাশন অ্যাবাউট সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড গ্রুপ লাইফ অফ জাপান, জাপানের গোষ্ঠী জীবন এবং সমাজ কাঠামোর উপর এর প্রভাব সংক্ষেপে তুলে ধরব। আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। এখানে খেয়াল করো, জাপানের একটি মানচিত্র দেওয়া আছে। জাপান আয়তনে খুবই ক্ষুদ্র একটি রাষ্ট্র, অসংখ্য দ্বীপ দ্বারা গঠিত রাষ্ট্র, এবং আমরা দেখতে পাচ্ছি জাপানের চারিদিকে সমুদ্র বেষ্টিত। এছাড়া জাপানের নিকটবর্তী দেশসমূহ যেগুলো রয়েছে সেগুলো হলো রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া প্রভৃতি দেশসমূহ। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ইন্ট্রোডিউসিং অফ জাপান, জাপানের পরিচিতি। Japan is an island country located off the eastern coast of the Asian continent. Japan's capital is Tokyo, which is one of the world's largest cities. The Japanese currency is yen. Japan is made up of 6,000 small islands with 4 main, one Hokkaido, Honshu, Shikoku, and Kyushu. 100% Japanese people are educated and they develop in their culture and economic sector very rapidly. আমরা জানি যে জাপান হচ্ছে এশিয়া মহাদেশের পূর্ব প্রান্তে অবস্থিত একটি দ্বীপ সমন্বিত রাষ্ট্র। প্রায় 6,000 দ্বীপ নিয়ে জাপান গঠিত। এর মধ্যে রয়েছে প্রধান প্রধান দ্বীপগুলো হলো হোক্কাইডো, হনশু, শিকোকু, কিয়োশু প্রভৃতি 4টি প্রধান দ্বীপ। জাপানের চারদিকে সমুদ্র বেষ্টিত, তোমরা পূর্বেই ম্যাপে দেখেছো। জাপানের আয়তন প্রায় 1,45,000 বর্গ মাইল। জাপানের মোট লোক সংখ্যা প্রায় 126 মিলিয়ন। জাপান আয়তনে এত ছোট রাষ্ট্র হয়েও এটি অতি অল্প সময়ে অর্থনীতি, শিল্প, সংস্কৃতি ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছে। জাপানকে ল্যান্ড অব রাইজিং সান বা সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপানের প্রায় 100% জনগণই শিক্ষিত। জাপানের জন্মহার খুবই কম, তাই জাপানে বয়োবৃদ্ধ বা সিনিয়র সিটিজেন লোকের সংখ্যাই বেশি। আমরা পরবর্তীতে দেখি কি আছে। রিলিজিয়ান, জাপানের ধর্ম। জাপানের ধর্মের মধ্যে যেসব ধর্ম রয়েছে তার মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী ধর্ম হচ্ছে শিন্তো। শিন্তো বিলিভ দ্যাট অল লিভিং অ্যান্ড নন লিভিং থিংস কন্টেন স্পিরিট অর কামি লিঙ্কড পিপল টু দ্য ফোর্সেস অফ নেচার। বুদ্ধিজম,
arrived in Japan as a result of cultural diffusion divided into different sects including Zen Buddhism, Confucianism. Strong emphasis placed on the principle of filial piety and loyalty to the ruler. Many Japanese practice both Buddhism and Shinto. অর্থাৎ জাপানের ঐতিহ্যবাহী ধর্মের মধ্যে রয়েছে শিন্তো ধর্ম। এ ধর্মের অনুসারীরা সম্রাটকে দেবতা জ্ঞানে পূজা করে, অর্থাৎ এছাড়াও অলৌকিক বিষয়বস্তুকে পূজা করে, পূজা অর্চনা করে জীব এবং জড় পদার্থকে। তাই এদেরকে বলা হয়, পূজা অর্চনার প্রক্রিয়াটিকে বলা হয় কামি। কামি শব্দের অর্থ হলো ওয়ে অফ গড বা দেবতা হচ্ছে উপাস্য বিষয়। এছাড়াও জাপানের কিছু অনুসারী রয়েছে বৌদ্ধ ধর্মের অনুসারী, যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। এছাড়াও রয়েছে চীনা প্রবর্তক, চীনা দার্শনিক যিনি কনফুসিয়াস, যিনি একটি ধর্মের প্রবর্তন করেছে জাপানে, সেটি হচ্ছে কনফুসিয়াস ধর্ম। এ ধর্মে সাধারণত সম্রাটের প্রতি আনুগত্যতা প্রদর্শন করাই মূল লক্ষ্য। এখানে দানশীলতা, পবিত্রতা, ন্যায়পরায়ণতা, বিশ্বাস ও ধর্মের নৈতিক গুণাবলী হিসেবে পরিগণিত হয়। এছাড়া জাপানের কিছু লোক খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারী। আমরা পরবর্তীতে দেখি কি আছে, খেয়াল করো। এখানে কয়েকটি ছবি আছে যেখানে জাপানের শিল্প এবং সাহিত্য ফুটে উঠেছে। The Japanese were strongly the unified nation. They borrowed many ideas on government and the ideas of the Chinese philosopher Confucius. Art, music, literature, dresses and farming methods were also borrowed from Chinese. অর্থাৎ জাপান একটি একতাবদ্ধ শক্তিশালী জাতি হিসেবে পরিচিত। মূলত একতাবদ্ধতা বা গোষ্ঠীবদ্ধতায় জাপানি সমাজের উন্নতির মূল চাবিকাঠি। জাপানি সমাজ অধিকাংশ শিল্প, সাহিত্য, সংস্কৃতি বা চাষ পদ্ধতির ধরন চায়না সমাজ থেকে সংগ্রহ করা বা অনুকরণ করা, অর্থাৎ চায়না সমাজ দ্বারা জাপানি সমাজ প্রভাবিত। চীনা কনফুসিয়াস ধর্মের প্রসারের মধ্য দিয়েই সাধারণত চীনা সমাজের রীতিনীতি এবং মূল্যবোধ দ্বারা জাপান প্রভাবিত হয়েছে। আমরা দেখি পরবর্তীতে কি আছে। জাপান প্রি-মেইজি ইরা বা টাকুগাওয়া ইরা। অর্থাৎ আজকের আলোচনায় জাপানের সমাজ কাঠামোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে মেইজি পূর্ববর্তী সমাজ কাঠামো বা সমাজ, আরেকটি হচ্ছে মেইজি পরবর্তী সমাজ বা সমাজ কাঠামো। এখানে আমরা দেখছি যে মেইজি পূর্ববর্তী বা মেইজি উত্থানের পূর্ববর্তী সময়কালকে আমরা বলছি টাকুগাওয়া ইরা বা টাকুগাওয়া যুগ, বা একে আমরা সামন্ত যুগ বলে অভিহিত করতে পারি। আমরা দেখি স্লাইডটিতে কি আছে। টাকুগাওয়া পিরিয়ড ডিউরেশন 1603 খ্রিস্টাব্দ থেকে 1868 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আমরা বলছি টাকুগাওয়া পিরিয়ড। ফিউডাল মোড অফ প্রোডাকশন অর এগ্রারিয়ান সোসাইটি, অর্থাৎ এ সময়ে সমাজের প্রকৃতি ছিল বা উৎপাদন পদ্ধতি ছিল সামন্ত সমাজ ব্যবস্থা বা ভূমিভিত্তিক সমাজ ব্যবস্থা অথবা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, এখানে তিনটি শ্রেণী দেখা যায়। এম্পারার, ব্র্যাকেটে রয়েছে নমিনাল রুলিং ক্লাস, শোগুন, হাইয়েস্ট পাওয়ার, নেক্সট ডেইমো, ল্যান্ডলর্ড। অর্থাৎ এখানে তিনটি শ্রেণী শাসন ব্যবস্থা পরিচালনা করত বা এদের মধ্যে কাঠামোবদ্ধ ছিল শাসন ব্যবস্থা: এম্পারার, শোগুন এবং ডেইমো। Figurehead and nominal ruling class was the emperor and the main ruling class were shoguns and daimyos. অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্রাট ছিল উপরের শ্রেণীর এবং নামমাত্র শাসক, আর তাকে সহায়তা করত শাসন কার্যে শোগুন এবং ডেইমোরা। মূলত শাসন কার্য পরিচালনা করত শোগুন এবং ডেইমোরা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1603 সাল থেকে 1868 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আমরা বলছি টাকুগাওয়া সময় বা টাকুগাওয়া যুগ। এটি শোগুন শাসন আমলের সর্বশেষ বংশ ছিল এই টাকুগাওয়া বংশ। প্রায় 250 বছর এরা শাসন কার্য বজায় রেখেছিল। টাকুগাওয়া শাসন আমলে কাগজে কলমে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়োজিত থাকলেও শোগুনদের হাতেই ছিল সকল ক্ষমতা। মূলত সম্রাটরা ছিল নামমাত্র শাসক। এখানে শোগুন এবং ডেইমো, যাদেরকে আমরা বলছি ভূস্বামী, এরাই মূলত শাসন কার্য
পরিচালনা করত বা মূল কাজটি করে থাকতো শাসন কার্যের। এদেরকে আরেকটি শ্রেণী সহায়তা করত, সেটি হচ্ছে ডেইমো শ্রেণী। আর তাছাড়া এবং শগুন এবং ডেইমোদেরকে নিরাপত্তা প্রদান করত সামুরাই শ্রেণী। সামুরাই শ্রেণী ছিল যোদ্ধা শ্রেণী, যারা নিজেরা খুবই শিক্ষিত এবং সচেতন শ্রেণী ছিল এবং শক্তিশালী শ্রেণী, যারা শগুন এবং ডেইমোদেরকে রাষ্ট্রের সকল নিরাপত্তা বিধান নিশ্চিত করত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূলত শগুন এবং ডেইমোরাই শাসন কার্য পরিচালনা করত এবং শাসন কার্য নিয়ন্ত্রণ করত। তাদেরকে সহায়তা করত সামুরাই শ্রেণী। এ সময় তারা গ্রামীণ সম্প্রদায়কে একটি স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায়ের রূপ দিয়েছিল, অর্থাৎ তাদের চাহিদা মোতাবেক সকল উৎপাদন গ্রামেই সম্পন্ন হতো। বহির্বিশ্বের সাথে তেমন কোনো যোগাযোগ তাদেরকে রক্ষা করতে হতো না। এজন্য এ সময়কালকে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায় বা সমাজ ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ সম্প্রদায় বলে থাকি বা বলা হয়। টাকুগাওয়াইরা, তোমরা পূর্বের স্লাইডের আলোচনায় দেখেছো যে টাকুগাওয়া যুগের সমাজ ব্যবস্থা ছিল ভূমিভিত্তিক বা সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো বা কৃষিভিত্তিক সমাজ কাঠামো। তোমরা জানো যে সামন্ততান্ত্রিক বা ভূমিভিত্তিক সমাজ কাঠামো বলতে আমরা কি বুঝি। আসলে যে সমাজ ব্যবস্থা ভূমিকে কেন্দ্র করে অথবা ভূস্বামী এবং যারা ভূমিতে উৎপাদন করে তাদেরকে কেন্দ্র করে যে সমাজ কাঠামোটা গড়ে ওঠে সেটাই সাধারণত ভূমি ভিত্তিক সমাজ কাঠামো বা সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো। আমরা টাকুগাওয়া যুগেও সেটি দেখতে পাচ্ছি যে এখানে একটি সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো দৃশ্যমান। তো আমরা দেখি যে এই সমাজ ব্যবস্থায় কি উৎপাদন হতো এবং কি ধরনের ফসল উৎপাদন হতো। Japan's economy dependent on agricultural production in Tokugawa era. During the Tokugawa era, Japanese produced the crops such as indigo, cotton, tobacco, silk, etc. They imported some materials like salt, oil, and metallic products from outside countries. During the time, Japanese society was self-sufficient. অর্থাৎ এখানে আমরা বলতে চেয়েছি যে জাপানি সমাজ ছিল কৃষিভিত্তিক। এই সময় টাকুগাওয়া সময়ে কৃষিভিত্তিক সমাজ, যে সমাজে সাধারণত জাপানিরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করত নিজেদের প্রয়োজনে, যেমন নীল, তুলা, তামাক, সিল্ক বা রেশম সহ অন্যান্য উৎপাদন এরা করে থাকতো। শুধুমাত্র লবণ এবং অন্যান্য ধাতব উপাদানের জন্য তাদেরকে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করতে হতো, নতুবা নয়। এই সময় জাপানি সমাজ ছিল স্বয়ংসম্পূর্ণ, অর্থাৎ তারা নিজেদের প্রয়োজন নিজেরাই মেটাতে পারত। তো আমরা এই স্লাইডটিতে কি বুঝতে পারলাম যে জাপানি সমাজ এই সময় ছিল বা মেইজি পূর্ববর্তী সময়ে ছিল সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা বা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। সোশ্যাল ক্লাসেস অফ টাকুগাওয়া ইরা। এখানে খেয়াল করো, আমি টাকুগাওয়া যুগের সামাজিক শ্রেণীদেরকে তুলে ধরেছি একটি পিরামিডের মাধ্যমে, যেটি সম্মান বা মানের অর্ধক্রম অনুসারে সাজানো। এখানে খেয়াল করো, প্রথমে রয়েছে এম্পারার অর্থাৎ সম্রাট, যারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও এদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। তারপরে রয়েছে শগুন, যারা ছিল একটি দেশের শাসক, যারা শাসন ব্যবস্থা পরিচালনা করত। শগুনদের সাহায্য করত ভূস্বামীরা, যাদেরকে আমরা ডেইমো বলছি, ভূস্বামী। মূলত শগুন এবং ডেইমোরাই শাসন ব্যবস্থা পরিচালনা করত, সম্রাটরা ছিল নামমাত্র শাসক। আর এখানে আরেকটি শ্রেণী ছিল সামুরাই শ্রেণী, যারা যোদ্ধা শ্রেণী, তারা যুদ্ধ পরিচালনা করত এবং এরা ছিল সবচেয়ে শিক্ষিত এবং সচেতন শ্রেণী, এরা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকত। পরবর্তীতে রয়েছে কৃষক, যারা উৎপাদন কাজে নিয়োজিত থাকত এবং যারা নিজেদেরকে শুধুমাত্র উৎপাদনের হাতিয়ার বলে মনে করত। সর্বশেষে দেখো, এখানে রয়েছে আর্টিসান বা মার্চেন্ট অর্থাৎ কারিগর এবং বণিক শ্রেণী। কারিগর এবং বণিক শ্রেণীর মধ্যে যারা রয়েছে যেমন মিস্ত্রি, সুতার, তাঁতি, কামার প্রভৃতি,
সম্প্রদায় সমূহ যারা নিজেদের স্বার্থে গিল্ড গড়ে তুলত। গিল্ড হলো ব্যবসায়ী একটি সংগঠন। গিল্ড সাধারণত দ্রব্যের মান, মূল্য প্রভৃতি নির্বাচন করত এবং এবং বণিক এবং কারিগরদের স্বার্থ বিবেচনা করে নিয়ম নীতি পরিচালনা করত। আমরা পরবর্তীতে দেখি কি আছে। ফিউডাল সোসাইটি, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। এখানে আমি টাকুগাওয়া যুগের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করেছি একটি ছকের মাধ্যমে। তোমরা খেয়াল করো, একটি ছক তোমরা জানো যে স্পষ্টভাবে অনেক কিছুকে তুলে ধরে, অর্থাৎ অনেক তথ্যকে সংক্ষিপ্তভাবে এবং স্পষ্টভাবে তুলে ধরে। তাই আমি আশা করব যে তোমরা পরীক্ষার খাতায় এই ছকটি উপস্থাপন করবে। এখানে খেয়াল করো, সর্বপ্রথমে রয়েছে এম্পারার, হাইয়েস্ট র্যাঙ্ক, নো পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ এরা সর্বোচ্চ সম্মানের অধিকারী হয়েও এদের কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না, অর্থাৎ শাসন কার্যে এদের অংশগ্রহণ ছিল না। শোগুন, সুপ্রিম জেনারেল, মিলিটারি লিডার ইন এ কান্ট্রি, অর্থাৎ এরা ছিল দেশের শাসক, অর্থাৎ শাসন কার্য এরাই পরিচালনা করত। নেক্সট, ডেমো, গ্রেট লর্ডস, ল্যান্ড ডাউনিং নবিলিটি হু সার্ভ অ্যাজ প্রভিন্সিয়াল গভর্নর, অর্থাৎ এরা ছিল ভূস্বামী, শাসন কার্যে সর্বদা শগুনদেরকে সহায়তা করত। নেক্সট, সামুরাই, দোজ হু সার্ভ লয়াল মিলিটারি ভ্যাসেলস অ্যান্ড ওয়ারিয়র, অর্থাৎ সামুরাই শ্রেণী ছিল, আমরা পূর্বেই বলেছি যে এরা ছিল শিক্ষিত এবং সচেতন শ্রেণী। এরা শুধুমাত্র দেশের নিরাপত্তার কাজে নিয়োজিত থাকতো। শগুনদেরকে এবং ডেইমোদেরকে তারা নিরাপত্তা প্রদান করে থাকতো। এরা যুদ্ধ পরিচালনা করত। নেক্সট, পিজেন্টস, কৃষক শ্রেণী, এরা নিজেদেরকে উৎপাদন কাজে নিয়োজিত রাখতো। নেক্সট, আর্টিসান বা কারিগর শ্রেণী। নেক্সট, মার্চেন্ট বা বণিক শ্রেণী। পিজেন্ট, আর্টিসান এবং মার্চেন্ট এরা মূলত সাধারণ নাগরিক শ্রেণীর দলে ছিল এবং উপরে যারা দেখতে পাচ্ছি আমরা, এম্পারার, শগুন, ডেইমো এবং সামুরাই, এরা মূলত শাসন কার্যের সাথে সরাসরি নিয়োজিত থাকতো। এটাই হচ্ছে টাকুগাওয়া যুগের সমাজ কাঠামো বা সামন্ততান্ত্রিক সমাজ কাঠামো। মেইজি রিস্টোরেশন এরা, অর্থাৎ মেইজি যুগ হলো 1868 সাল থেকে 1912 সাল পর্যন্ত স্থায়ী ছিল এই যুগ। মেইজি শব্দের অর্থ হলো এনলাইটেড রুল বা জ্ঞানদীপ্তের শাসন। এ যুগে জাপানিরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনধারায় পাশ্চাত্য সভ্যতা দ্বারা প্রভাবিত হয়েছিল। তাই মেইজি যুগের অভ্যুদয়ে জাপানি সমাজে পাশ্চাত্য সভ্যতার ছাপ স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে। ঐতিহাসিক রিচার্ড স্টোরি মেইজি যুগকে ভিক্টোরিয়ান এজ বলে অভিহিত করেন, অর্থাৎ মেইজি যুগকে আমরা আলোকিত যুগও বলতে পারি। 1968 সালে জাপান সম্রাট কতিপয় ধারার উপর ভিত্তি করে মেইজি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যেমন জাতীয় সমস্যা সমাধান কল্পে জাতীয় পরিষদ গঠন, যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ, জাপান পাশ্চাত্যে বা জাপানি সমাজে পাশ্চাত্য দর্শন বা বিজ্ঞান প্রযুক্তি দ্বারা আধুনিকীকরণ, জাপানের একটি সুবিন্যস্ত কাঠামো গঠন, শাসন কাঠামো গঠন এবং পশ্চাৎপদ ও পুরাতন রীতিনীতি বর্জন করা। মূলত এই ধারাগুলোকে সামনে রেখেই জাপানি সমাজের পরিবর্তন ঘটে। আমরা দেখি যে কি পরিবর্তন ঘটেছে জাপানি সমাজে। অ্যাবলিশন অফ ফিউডালিজম অফ এন্ডিং দ্য টাকুগাওয়া এজ, অর্থাৎ সামন্ততন্ত্রের উচ্ছেদ। আমরা দেখেছি মেইজি পূর্ববর্তী সমাজে ভূমিকেন্দ্রিক সমাজ ব্যবস্থা ছিল, যেটি পুরোপুরি উচ্ছেদ হয়ে যায় এই মেইজি উত্থানের পর, অর্থাৎ সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে পেশায় বৈচিত্র্য আসে, শিল্পায়ন ও নগরায়ন সৃষ্টি হয় এবং জনসাধারণ নানা পেশায় নিয়োজিত হয়। সামাজিক শ্রেণীর পুনর্বিন্যাস, অর্থাৎ এখানে মেইজি যেহেতু এখানে বলা আছে যে এনলাইটেড রুল অ্যান্ড রিডিস্ট্রিবিউশন অফ সোশ্যাল ক্লাস, অর্থাৎ এখানে এটি ছিল আলোকিত যুগ এবং তাই পূর্বের সংস্কারপূর্ণ সামাজিক ব্যবস্থা ভেঙে নতুন সামাজিক শ্রেণী গড়ে ওঠে এবং সামাজিক শ্রেণীর পুনর্বিন্যাস হয়। সামাজিক শ্রেণীর পুনর্বিন্যাসের ফলে মেইজি উত্থানের ফলে সমাজতান্ত্রিক সমাজে ডেইমো, জমিদার বা শগুনরা একটি সাধারণ নাগরিকে পরিণত হন এবং সামুরাই বাহিনীর একচেটিয়া অধিকারও বিলুপ্ত হয়ে যায় এখানে,
এবং মানুষের মধ্যে সমতা বিরাজ করে এবং স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। মূলত পূর্বের টাকুগাওয়া যুগে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা বা সামাজিক শ্রেণী ভেঙে নতুন সামাজিক শ্রেণীর উদ্ভব হয়। ট্রানজিশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্রম ফিউডালিজম সোসাইটি, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে শিল্পায়নের দিকে অগ্রসর হয় সমাজ। নেক্সট, ওয়েস্টার্নাইজেশন অফ সোসাইটি, জাপানি সমাজের পাশ্চাত্যকরণ, অর্থাৎ পাশ্চাত্যের সমাজ ও সংস্কৃতি দ্বারা জাপানি সমাজকে প্রভাবিত করা হয় বা পাশ্চাত্য সংস্কৃতি অনুকরণে জাপানি সমাজে একটি আধ্যাত্মিক বা বৈপ্লবিক পরিবর্তন ঘটে। এছাড়াও ক্রিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অন দ্য বেসিস অব দ্য কনস্টিটিউশন অব জাপান, অর্থাৎ জাপানের একটি সাংবিধানিক একটি প্রতিষ্ঠার মাধ্যমে বা সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে জাপানের আধুনিকীকরণ ঘটে। সনাতনী সামন্ত সমাজ বিলুপ্ত হয়ে আধুনিক ও গতিশীল জাপানের জন্ম হয়। মূলত মেইজি যুগ থেকেই দেখা যায় যে জাপানি সমাজে ধ্রুপদী সাহিত্য, ইতিহাস, উপন্যাস, দর্শন ও প্রভৃতি জাপান ভাষায় রচিত হতে থাকে। এছাড়াও জাপানের যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটির ভূমিকাও কম নয় এবং যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য ক্ষেত্রেও জাপানে ব্যাপক পরিবর্তন সাধিত হয় মেইজি পুনরুত্থানের পর। মূলত মেইজি পুনরুত্থানের পরেই জাপান গতিশীল হতে থাকে এবং জাপান উন্নতির দিকে এগোতে থাকে। আমরা এখানে দেখি যে মেইজি পরবর্তী জাপানের সামাজিক শ্রেণী সমূহ কি কি। খেয়াল করো, এখানে আছে মেম্বার অফ পার্লামেন্ট প্রথম শ্রেণীতে, তারপরে রয়েছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা শিল্পপতি সমূহ, তারপরে রয়েছে সরকারি কর্মচারী সমূহ বা চাকুরিজীবী শ্রেণী, তারপরে রয়েছে ফার্মার, আর্টিসান, মার্চেন্ট, ডে লেবার অর্থাৎ দিনমজুর এবং বণিক শ্রেণী প্রভৃতি শ্রেণী সমূহ রয়েছে সর্বশেষে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এতক্ষণ আমরা যেভাবে দেখলাম যে টাকুগাওয়া যুগের সমাজ কাঠামো একরকম এবং মেইজি যুগের সমাজ কাঠামো আরেক রকম, অর্থাৎ মেইজি পূর্ববর্তী সমাজের সমাজ কাঠামো ছিল সামন্ততান্ত্রিক এবং পরবর্তীতে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে এক নতুন গতিশীল সমাজ ব্যবস্থার সৃষ্টি করে বা শিল্পায়িত সমাজ সৃষ্টি করে মেইজি যুগ বা মেইজি পুনরুত্থানের ফলে সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেলাম। এখন আমরা পরের স্লাইডে দেখি কি আছে। জাপানিজ ফ্যামিলি লাইফ বা জাপানের পরিবার জীবন। Before the Second World War, maximum population of Japan lived in a village. During that time, family was the main unit of Japanese society. So family structure dependent established a strong foundation. Japanese maintained the family tradition for a long time. They were working collectively, such as farming, commercial activities, and other sectors. অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে বেশিরভাগ জাপানিরাই গ্রামে বাস করত, যাদের সমাজে পরিবার ছিল সমাজের অন্যতম একটি একক। পরিবারগুলো ছিল পিতৃতান্ত্রিক এবং একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল পরিবারগুলো। সুদীর্ঘ কাল ধরে জাপান এই পরিবারের ঐতিহ্যসমূহ লালন করে আসছে। মূলত পারিবারিক সম্প্রীতির মধ্য দিয়ে জাপানিরা কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কাজগুলো সম্পাদিত করত একত্রিত হয়ে। পারিবারিক সদস্যদেরকে একে অপরকে সহযোগিতা করার মধ্য দিয়েই তারা কাজ সম্পাদন করত। আমরা দেখি এর পরে কি আছে। জাপানি স্কুল লাইফ। এখন আমরা দেখি জাপানের বিদ্যালয়ের জীবন। এখানে খেয়াল করো, ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যারেঞ্জ বাই দ্য 40 or 45 স্টুডেন্ট, অর্থাৎ জাপানের শ্রেণী ব্যবস্থাপনা সর্বোচ্চ 40 থেকে 45 জন শিক্ষার্থী নিয়ে গড়ে ওঠে। টিচার অ্যাডমিটস দ্য স্টুডেন্ট ইন গ্রুপ লাইক কুমি, included 40 or 45 students in a kumi. The word kumi meaning is age. এখানে টিচার বা শিক্ষক একটি শ্রেণীকক্ষে 40 থেকে 45 জন শিক্ষার্থীকে ভর্তি করান।
যেটিকে বলছি আমরা কুমি। কুমি শব্দের অর্থ বয়স, অর্থাৎ বয়স অনুসারে 40 থেকে 45 জন শিক্ষার্থীকে এখানে ভর্তি করানো হয় একটি শ্রেণীতে। আফটার অ্যাডমিশন, টিচার ডিভাইড দ্য স্টুডেন্টস ইন সাম স্মল গ্রুপ in a kumi. It is called hands like the study group or work group on the basis of the merit and efficiency. অর্থাৎ এখানে কুমিতে ভর্তি হওয়ার পর বা কুমিতে অন্তর্ভুক্ত করার পর শিক্ষক পুনরায় তাদেরকে ছোট ছোট গ্রুপে বিভক্ত করেন, যাকে আমরা হ্যান্ড বলছি। হ্যান্ড সাধারণত গড়ে ওঠে মেধা এবং যোগ্যতার উপর ভিত্তি করে। Teacher teach the student, but they are responsible their behavior. Students are taught to take pride in conducting themselves in an orderly, efficient manner. শিক্ষক এখানে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিয়ে থাকেন, কিন্তু তিনি তার কাজের জন্য সব সময় দায়বদ্ধ থাকেন এবং শিক্ষার্থীরাও দায়বদ্ধতা নিয়েই শিখে থাকে এবং একটি সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক গড়ে ওঠে। Education system gave priority to take practically and science and technology to establish the dynamic Japan. অর্থাৎ সুদৃঢ় একটি শিক্ষা ব্যবস্থায় জাপানকে গতিশীল করতে সমর্থ হয়েছে এবং ব্যবহারিক শিক্ষা এবং বিজ্ঞান এবং প্রযুক্তির উপর গুরুত্ব দিয়েছে জাপানি শিক্ষা ব্যবস্থা। তো আমরা দেখতে পেয়েছি যে জাপানেও গোষ্ঠী জীবন রয়েছে, শিক্ষা ব্যবস্থাতেও গোষ্ঠীবদ্ধতা দেখা যায়। এখানেও গোষ্ঠীবদ্ধ হয়ে পড়াশোনা বা শিক্ষা অর্জন করা বা জ্ঞান অর্জন করার বিষয়টি পরিলক্ষিত হয়। এখানে খেয়াল করো জাপানিরা কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করে, অর্থাৎ বৈশ্বিক জ্ঞানগুলো জাপানিরা অর্জন করে থাকে, যেমন কালচার এন্ড আর্ট, বিজনেস এন্ড সোসাইটিস, গ্লোবালাইজেশন, জেনারেল স্টাডিজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রভৃতি বিষয়গুলোর উপর জাপানিরা অধ্যয়ন করে থাকে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে খেয়াল করো, এখানে 5টি ছবি দেওয়া আছে। জাপানের স্কুলের বা বিদ্যালয়ের জীবনের এখানে 5টি ছবি দেওয়া আছে। ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো তারা কোন কোন ভাবে শিক্ষা অর্জন করে বা জ্ঞান অর্জন করে। এখানে খেয়াল করো যে তারা গোষ্ঠীবদ্ধ হয়ে পড়াশোনা করছে, একে অপরকে সহায়তা করছে পড়াশোনার বিষয়ে। নেক্সট, এখানে খেয়াল করো জাপানি শিশুরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করছে বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, যারা ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে সচেতন হয়ে থাকে। এটিও গোষ্ঠীবদ্ধ হয়ে করছে তারা একত্রে। এখানে খেয়াল করো তারা গোষ্ঠীবদ্ধ হয়ে হাতে কলমে কাজ শিখছে। নেক্সট, এখানে দেখা যাচ্ছে জাপানি শিশুরা ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত হয়ে বেড়ে ওঠে। নেক্সট, তাদেরকে ব্যায়াম এবং শরীরচর্চা এবং দৈনন্দিন জ্ঞান বিষয়েও ছোট থেকেই শিক্ষা দেওয়া হয়, দেশপ্রেম বিষয় উদ্বুদ্ধ করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে জাপানের বিদ্যালয় জীবনেও গোষ্ঠীর প্রভাব রয়েছে। Japanese family life. Japanese family and group activities. Before the Second World War, maximum population of Japan lived in a village. During that time, family was the main unit of Japanese society, so family structure dependent established a strong foundation. Japanese maintained the family tradition for a long time. They were working collectively, such as farming, commercial activities and other sector. অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে বেশিরভাগ মানুষই গ্রামে বাস করত। তখন পরিবার সমাজের প্রাথমিক একক হিসেবে পরিগণিত হতো। তখনকার সমাজে পরিবার ছিল পিতৃতান্ত্রিক। জাপানি পরিবার একটি শক্ত ভিত্তির উপর পরিচালিত হতো। পারিবারিক ঐতিহ্য এবং জাপানের সুদীর্ঘকাল ধরে লালন করে আসছে জাপানিরা। মূলত পারিবারিক সম্প্রীতির মধ্য দিয়ে জাপানিরা কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য ও অন্যান্য কাজগুলো করে থাকে। পরিবারের সদস্যরা একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে সকল কাজ সম্পাদন করে। মূলত পারিবারিক জীবন থেকেই তাদের গোষ্ঠীপূর্ণ জীবন শুরু হয় এবং তারা একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে তারা পারস্পরিক সম্প্রীতি এবং সৌহার্দ্যবোধ গড়ে তোলে। জাপানি শিশুরা ছোটবেলা থেকেই গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করতে শেখে, মূলত পরিবার থেকেই। জাপান গ্রুপ লাইভ ইন অফিস, অর্থাৎ জাপানের কর্মক্ষেত্রেও গোষ্ঠীবদ্ধতার ছাপ দেখা যায়। আমরা দেখি এখানে দুটো ছবি দেওয়া আছে, খেয়াল করো।
দুটো ছবিতেই দেখা যাচ্ছে যে কর্মক্ষেত্রে তারা গোষ্ঠীবদ্ধ হয়ে সাধারণত কাজগুলো করে থাকে। এখানে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াটা অনেক বেশি। তারা নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমেই কাজ করে থাকে, একে অপরের সহযোগিতায় এবং নিজেদের মতামত বিনিময়ের মাধ্যমেই তারা কাজগুলো করে থাকে জাপানি সমাজে। বা এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় ছবিটিতে তাদের মধ্যে একটি একতাবদ্ধতা দেখা যায়। মূলত একতাবদ্ধতা থেকেই তারা কাজগুলো সহজেই সম্পাদন করতে পারে। তো আমরা এখানে কি দেখলাম যে জাপানে পারিবারিক জীবন থেকে বিদ্যালয় জীবন বা গোষ্ঠী জীবন প্রত্যেকটি ক্ষেত্রেই গোষ্ঠীবদ্ধতার ছাপ পাওয়া যায়। প্রত্যেকটি ক্ষেত্রে তারা একত্রে কাজ করতে ভালোবাসে, একত্রে থাকতে পছন্দ করে এবং মিলেমিশে থাকতে পছন্দ করে। তাদের মধ্যে সামাজিক সম্প্রীতি সর্বদাই বিদ্যমান। পার্সোনালিটি অফ জাপানিজ। জাপানিদের ব্যক্তিত্ব। আমরা দেখি যে জাপানিদের ব্যক্তিত্ব কেমন হয়, একটি ছকের মাধ্যমে আমরা আজকে তা দেখব। সেলফ ডিপেন্ডেন্ট। জাপানি শিশুরা শৈশব অবস্থা থেকে নিজেদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পছন্দ করে। তারা নিজেদের কাজগুলো নিজেই করতে পছন্দ করে। নেক্সট, ইউনাইট। একতাবদ্ধতা বা গোষ্ঠীবদ্ধতা। আমরা দেখেছি যে পূর্বেই যে জাপানি শিশুরা একতাবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করতে পছন্দ করে এবং নিজেদেরকে এই একতাবদ্ধতা বা গোষ্ঠীবদ্ধতার মধ্য দিয়ে নিজেদের ব্যক্তিত্বকে পরিস্ফুটিত করে। পূর্বে আমরা দেখেছি যে পারিবারিক জীবন থেকে স্কুল জীবন এবং কর্মক্ষেত্র প্রতিটি ক্ষেত্রে জাপানিদের এই গোষ্ঠীবদ্ধতা বা একতাবদ্ধতার ছাপ পাওয়া যায়। মূলত জাপান সমাজ উন্নতির পিছনে এটাই মূল সূত্র যে তারা গোষ্ঠীবদ্ধ হয়ে কাজ করতে পছন্দ করে, তাদের মধ্যে পারস্পরিক সংহতি বা সৌহার্দ্যবোধটা বেশি। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াস অ্যান্ড ডাইনামিক্স। পরিশ্রমী এবং গতিশীল। জাপানি শিশুরা ছোটবেলা থেকেই পরিশ্রমী হয়ে থাকে এবং তারা যখন একজন নাগরিকে পরিণত হয় তখনও পরিশ্রম দিয়ে তারা নিজেদের উন্নতি করে এবং তারা নিজেদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে পছন্দ করে। ভ্যালু, বিহেভিয়ার অ্যান্ড রিচুয়ালস, অর্থাৎ বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাপানি নাগরিকদের আচার আচরণগুলো গড়ে ওঠে। ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল ইন্টারাকশন। সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে তারা তাদের আচরণগুলো গড়ে তোলে বা তাদের মধ্যে সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া সংগঠিত হয় বলে তাদের ব্যক্তিত্বের এই গুণাবলীগুলো গড়ে ওঠে। নেক্সট, কেগো অর রেসপেক্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কেগো বা ভাষার প্রতি সম্মান প্রদর্শন। জাপানি শিশুরা শৈশব অবস্থা থেকেই তাদের ভাষাকে সম্মান করতে শেখে। মূলত এই ভাষাকে সম্মান করার মধ্য দিয়ে জাপানিদের মধ্যে দেশপ্রেম বা দেশের প্রতি কর্তব্যপরায়ণ বা দায়িত্বপরায়ণ হয়ে গড়ে ওঠে তারা। নেক্সট, মোটিভেটেড অ্যান্ড ইমিটেড রোল মডেল। জাপানি শিশুরা ছোটবেলা থেকে একজন ব্যক্তিকে রোল মডেল ধরে তারা নিজেদের ব্যক্তিত্বকে গড়ে তোলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাপানিদের ব্যক্তিত্ব কেমন হয়। মূলত তাদের এই ব্যক্তিত্বের গুণাবলীর জন্যই আজকে জাপান এত উন্নত জাতিতে পরিণত হয়েছে এবং গতিশীল জাপানে পরিণত হয়েছে। মডার্ন জাপান। Traditional family relations are still very much present in Japanese society. Western style and culture have a strong influence in Japan. Powerful modern economy, especially in high-tech areas like automobiles, computers, and electronics, relies heavily on imports from other nations, especially energy resource. Very lower rate crime and deviance in Japanese society. Close trade relationship with United States representative democracy. Very strong educational system has encouraged growth and development in the economy. অর্থাৎ পারিবারিক ঐতিহ্য জাপানি সমাজে বিদ্যমান, ধীরে ধীরে শিল্পায়ন এবং নগরায়নের ফলে একক পরিবার সৃষ্টি হয়েছে। নেক্সট, পাশ্চাত্য রীতিনীতি এবং মূল্যবোধ দ্বারা জাপানি সমাজ প্রভাবিত, তোমরা পূর্বেই দেখেছো। প্রযুক্তিগত দিক দিয়ে জাপান উন্নতির চরম শিখরে আরোহণ করছে, যেমন অটোমোবাইল বা কম্পিউটার বা ইলেকট্রনিক্স জগতে।
নেক্সট, জাপানে খুব একটা প্রাকৃতিক সম্পদ নেই, তাই সম্পদের জন্য জাপান বিশেষ করে শক্তি সম্পদের জন্য অন্যান্য রাষ্ট্রের উপর নির্ভরশীল। ভেরি লোয়ার রেট ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্স ইন জাপানি সোসাইটি, অর্থাৎ জাপানি সমাজে ব্যক্তিগত অপরাধ নেই বললেই চলে বা খুবই কম। জাপানি সমাজে একটি সংগঠিত অপরাধ চক্র দেখা যায়, যেটি ইয়াকুজা নামে পরিচিত। নেক্সট, যুক্তরাষ্ট্রের সাথে জাপানের বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান এবং বাণিজ্যিক সম্পর্ক খুবই সুদৃঢ়। নেক্সট, খেয়াল করো, ভেরি স্ট্রং এডুকেশনাল সিস্টেম, অর্থাৎ সুদৃঢ় শিক্ষা কাঠামো জাপানি সমাজে। মূলত সুদৃঢ় শিক্ষা কাঠামো এবং গোষ্ঠীবদ্ধতাই জাপানি সমাজের উন্নতির মূল চাবিকাঠি। কারণ জাপানে দেখেছো তোমরা যে জাপানে শিক্ষা ব্যবস্থা গোষ্ঠীবদ্ধ এবং গোষ্ঠীবদ্ধ হয়ে তারা শিক্ষা অর্জন করে। জাপান শিক্ষা ও প্রযুক্তিতে বেশ এগিয়ে অন্যান্য দেশের তুলনায়। মূলত জাপানের উন্নতির পেছনে এই কারণগুলোই কাজ করে। তো আমরা এতক্ষণ যে দেখলাম যে জাপানের উন্নতির পেছনে কোন কোন বিষয়গুলো বেশি সক্রিয়, আমরা আরেকটি ভিডিও ক্লিপের মাধ্যমে আমরা এখন দেখব। পরবর্তী স্লাইডে আমরা একটা ভিডিও ক্লিপ দেখব, খুব মনোযোগ সহকারে দেখব, যেটি দেখলে আমরা অতি সহজে আরো বুঝতে পারবো যে জাপান শত বাধা বিপত্তি সত্ত্বেও কিভাবে আজ উন্নতির এই চরম শিখরে আরোহণ করছে। আমরা ভিডিও ক্লিপটি খুব মনোযোগ সহকারে দেখি। ভিডিও ক্লিপটি দেখার পর আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। হোমওয়ার্ক, তোমরা বাড়িতে বসে কোন কোন বিষয়গুলো এই অধ্যায়ে পড়াশোনা করবে আমি একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি বা প্রশ্ন আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। খেয়াল করো, ডিসকাস সাম টপিক সাচ এস শগুন, কুমি, হ্যান, ডেইমো, সামুরাই, মেইজি এটসেট্রা। অর্থাৎ এই অধ্যায় পড়তে গিয়ে কিছু নতুন কনসেপ্ট তোমাদের সামনে এসছে, এই কনসেপ্টগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এগুলো বলতে তোমরা কি বোঝো সেটি লিখবে। যেমন শগুন বলতে কি বোঝো, কুমি, হ্যান, ডেইমো, সামুরাই, মেইজি প্রভৃতি শব্দগুলো বলতে কি বোঝো সংক্ষেপে লিখো। প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার খাতায়। নেক্সট, রাইট ডাউন দ্য সোশ্যাল স্ট্রাকচার অফ দ্য টাকুগাওয়া ইরা। টাকুগাওয়া সমাজের সমাজ কাঠামো ব্যাখ্যা করো বা লিখো। এই প্রশ্নটি তোমরা সুন্দর করে নোট করে আত্মস্থ করবে এবং পরীক্ষায় উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি যেভাবে ছক বা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরাও ঠিক সেইভাবে উপস্থাপন করবে পরীক্ষার খাতায়। নেক্সট, ডিসকাস দ্য সোশিও-ইকোনমিক কন্ডিশন ডেভেলপমেন্ট অফ জাপান আফটার মেইজি রিস্টোরেশন। অর্থাৎ মেইজি উত্থানের পর জাপানের আর্থসামাজিক অবস্থা কেমন হয়েছিল সেটি ব্যাখ্যা করো। তোমরা দেখেছো যে এখানে দুটো প্রশ্ন, একটি হচ্ছে টাকুগাওয়া যুগের সমাজ কাঠামো, আরেকটি হচ্ছে মেইজি উত্থানের পর সমাজের সমাজ কাঠামো। অর্থাৎ দুটো প্রশ্ন আলাদা করে আসতে পারে, আবার একসাথেও আসতে পারে যে তুলনামূলক আলোচনা করো টাকুগাওয়া যুগের সমাজ কাঠামো এবং মেইজি উত্থানের পর সমাজ কাঠামো, এই দুইটি সমাজ কাঠামোর মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করো। নেক্সট, রাইট ডাউন অ্যাবাউট দ্য জাপানিজ গ্রুপ লাইফ। জাপানের গোষ্ঠী জীবন সম্পর্কে ব্যাখ্যা করো। অর্থাৎ স্কুল জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন এবং কর্মক্ষেত্র প্রত্যেকটি ক্ষেত্রে জাপানের স্কুল জীবন ব্যাখ্যা করো। কেমন ছিল বা গোষ্ঠী জীবন সমাজ কাঠামোতে কেমন প্রভাব ফেলে সেটি ব্যাখ্যা করো। প্রত্যেকটি প্রশ্ন সুন্দরভাবে খাতায় তোমরা লিখবে এবং সঠিকভাবে উপস্থাপন করবে। আজকে আমি আমার পাঠ এখানেই সমাপ্ত করছি। থ্যাংক ইউ অল। স্টে হোম, বি সেফ।